জ্বালানির পর এবার বাড়ছে বিদ্যুতের দাম। ৩২% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব। বুধবার থেকে গণশুনানি। অযৌক্তিক ব্যয় কমিয়ে ঘাটতি সমন্বয়ের পরামর্শ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে এনইসি সভা। এডিপি নিয়ে আলোচনা। তুলে ধরা হবে 5 বছর মেয়াদী কৌশলপত্রের রূপরেখা। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে 7 দিনের কর্মসূচি বিএনপির। বারবার প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে একটি দল, বললেন রিজভী। হত্যার পর সৌদি প্রবাসীকে 8 টুকরো, 5 লাখ টাকার লোভে মুগদায় 2 বান্ধবীর নৃশংসতা। মাদারীপুরে আত্মীয়র বাসা থেকে শিশু সন্তান সহ দম্পতির মরদেহ উদ্ধার। এবং নারায়ণগঞ্জের 2500-এ কালবৈশাখীতে বহু ঘর ও গাছপালা ক্ষতিগ্রস্ত। বজ্রপাতে নিহত 1। আকস্মিক ঝড়ে গাইবান্ধার ফুলছড়িতে লণ্ডভণ্ড 4 শতাধিক বসতি। সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। যৌথ সভা শেষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং করছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরাসরি চলে যাব সেখানে। ওটা তো বলছি, ধরো আসছি। মুস্তফা জামান এবং জাহাঙ্গীর, দুজন নেতা উত্তরের, তারা বলেছে তারা পোস্টার করবে, বিভিন্ন প্রোগ্রামের জন্য তারা ইতিমধ্যে বসেছে এবং বিভিন্ন ইউনিটেও তারা কর্মসূচি করবে এবং দুস্থদের মাঝে তারা নানা ধরনের দ্রব্যাদি বিতরণ করবে। মহিলা দল তারা বিভিন্ন প্রোগ্রাম করবে, তারাও সেখানে কর্মসূচি করবে, আলোচনা সভা করবে। এছাড়াও আচ্ছা ঠিক আছে, আমি তো ই করেন, কৃষক দল আলোচনা সভা করবে, শ্রমিক দলও আলোচনা সভা করবে। আর হলো আমরা আরেকটা জিনিস যেটা বলতে চাই, যে আজকে আমাদের নেতৃবৃন্দর সামনে সবাইকে বলেছি, জনদুর্ভোগ সৃষ্টি করে এই ধরনের কোনো কর্মসূচি কেউ করবে না। যেমন একটা রাস্তার মোড়ের উপর হয়তো একটা মঞ্চ করে সেখানে হয়তো আলোচনা সভা শুরু করে দিল, এইটা আমরা একবার খুব কড়াভাবে আমরা তাদেরকে নিষেধ করব যে ফাঁকা জায়গা, বাট বা অন্য কোনো জায়গায় তারা কর্মসূচি করবে, অথবা কোনো অডিটোরিয়াম, কিন্তু রাস্তা বন্ধ করে কেউ কোনো কর্মসূচি পালন করতে পারবে না। সরাসরি ছিলাম নয়াপল্টনে। বক্তব্য রাখছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসির সভা। সকাল 10টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা শুরু হয়। আলোচ্য সূচিতে রয়েছে 2026-27 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি, এডিপি চূড়ান্তকরণ ও তার অনুমোদন। এছাড়া 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট শীর্ষক 5 বছর মেয়াদী অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন ও অনুমোদনের বিষয়ও রয়েছে। ঘাটতি সমন্বয়ে বছরে 2 বার বিদ্যুতের দাম বাড়াতে চায় পিডিবি। 1 জুন থেকেই নতুন দাম কার্যকরের আবেদন করেছে সংস্থাটি। এরই মধ্যে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ 32% পর্যন্ত গড় দাম বৃদ্ধির প্রস্তাব করেছে বিতরণ সংস্থাগুলো। বুধবার থেকে গণশুনানি করবে এনার্জি রেগুলেটরি কমিশন। তবে অযৌক্তিক ব্যয় কমিয়ে ঘাটতি সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। ওমর ফারুকের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। জ্বালানি তেল, এলপি গ্যাসের দামে বড় উল্লম্ফনের পর এবার শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া। চলতি অর্থ বছরে ৬২,০০০ কোটি টাকার ঘাটতির কথা জানিয়ে বিদ্যুতের পাইকারি দর ২১% বাড়ানোর প্রস্তাব পিডিবির, যা জুন থেকেই কার্যকর চায় সংস্থাটি। শুধু তাই নয়, সমন্বয়ের নামে বছরে 2 বার বিদ্যুতের দাম বাড়ানোর এখতিয়ার চাইছে সরকারি এ প্রতিষ্ঠানটি। এখন যা অবস্থা, ডলার রেট যেটা বাড়ছে, তারপরে বিভিন্নভাবে তেলের দাম বাড়ছে, কয়লার দাম বাড়ছে, এখন কি এর কোনো অল্টারনেটিভ আছে আমাদের হাতে? এদিকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের গড় দাম সর্বোচ্চ 32% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিতরণ সংস্থাগুলো। একই সঙ্গে পাইকারি পর্যায়ে যে দাম বাড়ানো হবে সেটিও এর সঙ্গে যুক্ত করার আবেদন করা হয়েছে। পাশাপাশি ডিমান্ড চার্জ সহ বিভিন্ন ফি বাড়ানোর প্রস্তাবও দিয়েছে বিতরণ প্রতিষ্ঠানগুলো। আর তাতে যাপিত জীবনে নতুন করে খরচ কাটছাটের শঙ্কায় সাধারণ মানুষ। এমনি তো সব জিনিসের দাম বেশি, এর মধ্যে যদি আবার বিদ্যুতের দাম বেড়ে যায় সেটা ভালো হবে না। আমাদের আয় ইনকাম বাড়ে নাই, সো এইটা মরার উপর খাড়ার ঘা।
সাধারণ মানুষ তো চলাফেরা খুবই কষ্টকর। দাম বাড়লে প্রত্যেক শ্রেণীর লোকের কষ্ট হবে। বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুৎ শুধু বিলাসিতা নয়, মানুষের অধিকার। তাই সাধারণ মানুষকে চাপে না ফেলে বিদ্যুৎ খাতের অযৌক্তিক ব্যয় ও অপচয় রোধ করে ঘাটতি সমন্বয়ের পরামর্শ তাদের। আমাদের অনেক লিকেজ হয়, সিস্টেম লস হয়, ইত্যাদি হয়। এগুলোও আমাদের কমাতে হবে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এগুলো তো সব কিছু ভোক্তা আর উৎপাদকের উপরে, তো এটা তো চাপিয়ে দিলে তো চলবে না। পার ইউনিট বিদ্যুতে ব্যয় দেখানো হচ্ছে 12 টাকা, আমাদের হিসেবে 8 টাকার উপরে কোনোভাবেই হতে পারে না। লুণ্ঠনমূলক ব্যয় কমিয়ে, মুনাফা কমিয়ে আপনি ন্যায্য যৌক্তিক ব্যয় ও মুনাফা নির্ধারণ করেন। বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের উপর বুধ ও বৃহস্পতিবার গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বিদ্যুতের দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে সব সময়ই। এ অবস্থায় আরও এক দফা দাম বাড়ানো হলে এর সম্ভাব্য নানামুখী প্রভাব নিয়ে উদ্বেগে ভোক্তারা। তাদের চাওয়া দাম বৃদ্ধি নয়, বরং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অযৌক্তিক নানা ব্যয় কমিয়ে যেন ঘাটতি সমন্বয় করা হয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সৌদি প্রবাসী মোকাররম মিয়ার ৫ লাখ টাকা আত্মসাৎ করতে তাকে হত্যা করে পরকীয়া প্রেমিকা। হত্যাকাণ্ডে সহযোগী ছিল ওই নারীর বান্ধবী। ঘুমের ওষুধ খাইয়ে হত্যার পর ৮ টুকরো করা হয় মোকাররমকে। পরে এসব টুকরো ফেলে দেয়া হয় ময়লার স্তূপে। এক নারীকে আটকের পর এ তথ্য দিয়েছে র্যাব। রাজধানীর মুগদার মান্ডার আব্দুল গনি রোডের 2 বাড়ির ফাঁকা জায়গায় রোববার বিকেলে মরা পচা গন্ধ পায় এলাকাবাসী। খবর দেয়া হয় পুলিশকে। পলিথিনে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহের 7 টুকরোর সন্ধান মেলে। পাশের ময়লার স্তূপ থেকে উদ্ধার হয় মাথাও। মহিলারা গন্ধ পাইছে, গন্ধ পাওয়ার কারণে থানায় ফোন দিছে। থানায় ফোন দিছে আর পুলিশ আসলো, এসব বস্তাটা বাইর করলো। এখানে লাশ পাওয়া গেছে, মাথা নিয়ে হাত নিয়ে আর 5-7টা মানে খণ্ড হয়েছে। পরে মরদেহের পরিচয় নিশ্চিত হয় আইন শৃঙ্খলা বাহিনী। জানা যায় নিহত ব্যক্তির নাম মোকাররম মিয়া। সৌদি প্রবাসী মোকাররম মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। খবর দেওয়া হয় পরিবারকে। লাশ আমাদের এই এলাকারও না, এটা বাইরের থেকে কেউ করছে, কিন্তু এই লোকগুলা কারা আমরা ওইগুলা চিনি না। চাঞ্চল্যকর এই হত্যার ঘটনায় ছায়া তদন্তে নামে র্যাব। হেফাজতে নেওয়া হয় এক নারীকে। সামনে আসে পরকীয়ার কাহিনী। র্যাব জানায় এক নারীর সঙ্গে পরকীয়া প্রেম ছিল মোকাররমের। তার 5 লাখ টাকা আত্মসাৎ করতেই হত্যার পরিকল্পনা করে সেই নারী ও তার বান্ধবী। একজন মহিলা এর সাথে জড়িত আছে। মহিলা আসছে আর কি, এসে দেখিয়ে গেছে। আসামিকে এখানে শনাক্ত মতে এখান থেকে উদ্ধার করা হয়েছে। পরিকল্পনা মতো পরকীয়া প্রেমিকার বাসায় এলে মোকাররমকে প্রথমে ঘুমের ওষুধ দিয়ে অচেতন করা হয়। পরে মাথায় আঘাত করে হত্যা করা হয় তাকে। এরপর মরদেহ গ্র্যাব করতে 8 টুকরো করে ময়লার মধ্যে ফেলে দেওয়া হয়। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে বান্ধবী আটক হলেও এখনো অধরা মোকাররমের প্রেমিকা। তাকে ধরতে চলছে অভিযান। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে মাদারীপুরে একটি বাসা থেকে শিশুসহ দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সময় সংবাদে আরও থাকছে। পটুয়াখালীতে বিশেষ সাংকেতিক চিহ্নের মাধ্যমে দেয়া হচ্ছে পাসপোর্ট। দালানের দৌরাত্ম্যে অতিষ্ঠ গ্রাহকরা জনপ্রতি 2 থেকে 3 হাজার টাকা বাড়তি আদায়ের অভিযোগ। শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির যোগ সাজশে প্রায় 600 কোটি টাকা লোপাট। অবৈধ প্রক্রিয়ায় নিয়োগ হয় 650 শিক্ষক। শুধু মেরামত ব্যয় 436 কোটি টাকা, যার কোনো হিসেব নেই। একাডেমিক উন্নয়ন বাবদ আত্মসাৎ করা হয় প্রায় 85 কোটি টাকা। সম্প্রতি সরকারের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্তে উঠে এসেছে মণিপুর উচ্চ বিদ্যালয়ের এমন ভয়াবহ জালিয়াতির তথ্য। প্রতিষ্ঠান প্রধান বলছেন এর সবই হয়েছে আওয়ামী লীগের শাসনামলে। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। ঢাকার নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রতিষ্ঠানটির 6টি শাখায় প্রায় 30,000 শিক্ষার্থী পড়ালেখা করছেন। পড়ালেখার আড়ালে যেন দুর্নীতির স্বর্গরাজ্য হয়ে উঠেছিল প্রতিষ্ঠানটি। এমন তথ্য উঠে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদনে। প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরা প্রায় 600 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তদন্তে ভয়াবহ আর্থিক অনিয়ম, অবৈধ নিয়োগ ও বিধি বহির্ভূত ভাতা প্রদানের প্রমাণ পেয়েছে সংস্থাটি। অনুসন্ধানে জানা যায় 2010 সাল থেকে 2025 সাল পর্যন্ত মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের 6টি শাখার কেনাকাটা, বেতন ভাতা, উন্নয়ন ব্যয়, বিল্ডিং নির্মাণ, শিক্ষক কর্মচারী ও কর্মকর্তা নিয়োগ, ঋণ জটিলতা, কর ফাঁকি সহ নানা অনিয়ম হয়েছে প্রতিষ্ঠানটিতে।
মণিপুর উচ্চ বিদ্যালয়ের 6টি ক্যাম্পাসের 12টি শিফট চালু আছে। এর মধ্যে 4টি শিফটের অনুমোদন আছে, বাকি 8টি শিফটের অনুমোদন নেই। অথচ বছরের পর বছর এই শাখা ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী ভর্তি, ক্লাস কার্যক্রম পরিচালনা এবং টিউশন ফি আদায় করা হচ্ছে। বিধি লঙ্ঘন করে এসব ক্যাম্পাসে প্রায় 6 শতাধিক শিক্ষক, কর্মচারী ও কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটিতে বিধি বহির্ভূতভাবে শিক্ষক, কর্মচারী ও কর্মকর্তাদের একাডেমিক উন্নয়ন ভাতা ও নগর ভাতা দেওয়া হয়। এই দুই খাতে প্রায় 88 কোটি টাকা দেওয়া হয়েছে। এই অর্থ ফেরত এনে প্রতিষ্ঠানটির তহবিলে জমা দেওয়ার সুপারিশ করতে যাচ্ছে ডিআইএ। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের নামে 230 কোটি টাকার ব্যাংক ঋণ নেওয়া হয়েছে। তবে সেই অর্থ কী কারণে নেওয়া হয়েছে বা কোন কোন খাতে ব্যয় করা হয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব দিতে পারেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। এসব বিষয়ে প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করলে সরাসরি কথা বলেননি। তবে তিনি জানান, এসব দুর্নীতির সবই হয়েছে আওয়ামী লীগ শাসনামলে। আমাদের সময় না ভাই, আমি তো নতুন আইছি 8 মাস। না আমাদের সময় না ভাই, আমাদের এটা আগের সময়, আওয়ামী লীগ আমলে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বলছে প্রতিবেদনটি শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবেন তারা। মণিপুরের পরিদর্শন ও নিরীক্ষা সংক্রান্ত যে কাজ, সেটা প্রায় একদম শেষের পর্যায়ে। খুবই শীঘ্রই এটার রিপোর্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। তবে এসব অনিয়ম রোধে প্রতিষ্ঠানটির 6টি শাখা ক্যাম্পাসকে 6টি আলাদা স্কুলে রূপান্তরের সুপারিশ করতে পারে ডিআইএ। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। আকস্মিক ঝড়ে গাইবান্ধা ও নারায়ণগঞ্জে লণ্ডভণ্ড 5 শতাধিক ঘরবাড়ি। বজ্রপাতে মারা গেছেন 1 জন, আহত অন্তত 5 জন। সকালে নারায়ণগঞ্জের 2500-এ তাণ্ডব চালায় কালবৈশাখী। মাত্র কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয় শতাধিক ঘর বাড়ি, উপড়ে গেছে গাছপালা, বিদ্যুতের খুঁটি। বজ্রপাতে মারা যান 1 কৃষক। অন্যদিকে গাইবান্ধা সদরের কামারজানি ও ফুলছড়ির ফজলুপুর ইউনিয়নে ঘূর্ণিঝড় আঘাত হানে বিধ্বস্ত হয় 4 শতাধিক বাড়িঘর। এবার বাণিজ্যের সংবাদ। পটুয়াখালীতে দালাল ছাড়া মিলছে না পাসপোর্ট সেবা। সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা আদায়, অপ্রয়োজনীয় কাগজের অজুহাত দিয়ে হয়রানি আর সিন্ডিকেটের প্রমাণ মিলেছে সময় সংবাদের অনুসন্ধানে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন আবেদনকারীরা। কাগজপাতি সব কিছুই ওকে ছিল, ভিতরে যাওয়ার পর দিয়ে কাগজপাতি দেখা আমার অফিসারে বের করে দিচ্ছে। আমি জানি না। পটুয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস, এখানে দালাল ছাড়া পাসপোর্ট করা অসম্ভব। এমন অভিযোগের সত্যতা যাচাই করতে ছদ্মবেশে সেখানে সময় সংবাদ। সাধারণ আবেদনকারীর মতো লাইনে দাঁড়িয়ে ফাইল জমা দেওয়া হয় কাউন্টারে, কিন্তু ট্রেড লাইসেন্স, চেয়ারম্যানের পরিচয়পত্র, বিয়ের কাবিননামা সহ নানা অপ্রাসঙ্গিক কাগজের অজুহাতে ফেরত দেওয়া হয় আবেদন। এরপর দারোয়ানের পরামর্শে অফিসের সামনে অস্থায়ী কম্পিউটারের দোকানে যোগাযোগ করা হয় দালালের সঙ্গে। দর কষাকষির পর দালালের সঙ্গে 2000 টাকার চুক্তি হয় সবকিছু করে দেয়ার। যেই কথা সেই কাজ। দালাল কেবল এনআইডি কার্ড নিয়ে জমা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ডাক আসে ছবি তোলা ও ফিঙ্গারপ্রিন্টের জন্য। তবে এরই মধ্যে সময় সংবাদের পরিচয় জেনে যায় অফিস সংশ্লিষ্টরা। পরিবর্তন হতে থাকে আচরণও। এরকম তো কেউ কমপ্লেন করে না এখন পর্যন্ত, যে টাকা দিলে এটা হয়ে গেছে, এটা টাকা দিই নাই, হয় নাই। ভুক্তভোগীদের অভিযোগ, নিজে আবেদন করলে নানা অজুহাতে ফাইল আটকে দেওয়া হয়। যোগাযোগ করে জিজ্ঞেসি কত লাগবে, কইছে যে 7500 টাকা। সবকিছুই ঠিক আছে, তারপরেও এরপরে দেখি যে ভুল ধরে। অবশ্য সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। যে কোনো জনহয়রানি বা জনদুর্ভোগ এটা আমরা লাঘবে জেলা প্রশাসন সবসময় সোচ্চার আছে, থাকবে। জেলায় অন্তত 10 থেকে 12টি দালাল গ্রুপ সক্রিয় রয়েছে। ভুক্তভোগীরা বলছেন, প্রশাসন ছদ্মবেশে অভিযান চালালেই ধরা পড়বে এই সিন্ডিকেট। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। উপাচার্য পরিবর্তন সহ 3 দফা দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করছেন ডুয়েট শিক্ষার্থীদের একটি অংশ। সকাল থেকে আবারও উত্তপ্ত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সবগুলো ফটক বন্ধ করে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ। নতুন উপাচার্য যেন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না পারেন, সেজন্যই এই মহড়া। রোববার শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষের পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। ডুয়েটের সবশেষ পরিস্থিতি আমরা জানবো। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী মেহেদি হাসান, সরাসরি যাব তার কাছে।
গতকালকের সংঘর্ষের পর আজও কিন্তু উত্তপ্ত গাজীপুরের ডুয়েট ক্যাম্পাস এবং সেই ডুয়েট ক্যাম্পাসে আমরা সকাল থেকে দেখছি এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু তাদের যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকে তালা দিয়ে আসলে একটি বিক্ষোভ কর্মসূচি তারা পালন করছেন এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়েছে এবং সেই সংবাদ সম্মেলনে তাদের যেই পরবর্তী কার্যক্রম সেটি আসলে তারা ঘোষণা করছেন। আমরা শিক্ষার্থীদের সাথে এর আগে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আজকের যে মূল দাবি এক দফা দাবি, সেই এক দফা দাবির মধ্যে কিন্তু প্রধান যে দাবি সেটি কিন্তু ভিসির নিয়োগ বাতিল করে নতুন ভিসি নিয়োগ যেন দেয়া হয় সেটি আমরা দেখছি। শিক্ষার্থীরা কিন্তু সংবাদ সম্মেলনে কথা বলছে, আমরা একটু সরাসরি যেতে চাই সংবাদ সম্মেলনে। যাতে দাবি তো না করতে পারে তাই আমরা আরো সুস্পষ্ট করার জন্য বলেছিলাম সেই শিক্ষক যে কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডেরই হোক, সে যে কোনো ইউনিভার্সিটি পড়ুয়াই হোক, ব্যক্তিগতভাবে সে যে কোনো রাজনৈতিক বা অরাজনৈতিকই হোক না কেন, মতাদর্শই হোক না কেন, আমরা সে বিষয়ে কোনো মন্তব্য করব না। আমরা শিক্ষার্থীরা নির্দিষ্ট করেও দিব না কোনো শিক্ষকের নাম। আমরা পূর্বের যে বিসি ছিলেন সেই বিসিকে রাখার বিষয়ে বা অপসারণের বিষয়ে কোনোরূপ মন্তব্য করবে না। সরকার আমাদের শিক্ষক সমাজ আছেন, তাদের সাথে আলোচনা করে বিবেচনা করে যে কাউকে নিয়োগ দিক আমরা তা মেনে নেব। এই দাবিতেই আমরা সকল শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হই। দলমত নির্বিশেষে আমরা সকলকে ডুয়েটের এই যৌক্তিক দাবির সাথে একমত হয়ে একত্রিত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তুলে ধরার জন্য এক ছাদের নিচে আহ্বান জানাই। সেই অনুসারে আমরা বিগত এক সপ্তাহ ধরে ক্যাম্পাসে এবং স্বল্প সময়ের জন্য আমাদের মূল ফটকের বাহিরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে এসেছি। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ন্যূনতম ব্যাঘাত যাতে না ঘটে সেদিকে সর্বোচ্চ খেয়াল রেখেছি। আমাদের একাডেমিক ক্যালেন্ডারে এখন পরীক্ষা চলতেছিল। আমরা সরাসরি ছিলাম গাজীপুরে। ডুয়েটের শিক্ষার্থীরা যারা উপাচার্যের নিয়োগের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের মধ্যে একজন কথা বলছিলেন। তাদের বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজ। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে চুক্তির বিষয়েও তাগাদা দিয়েছেন তিনি। যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবে রাজি হয়নি যুক্তরাষ্ট্র, উল্টো ইউরেনিয়াম হস্তান্তর, পারমাণবিক স্থাপনা সীমিত করা সহ 5টি শর্ত জুড়ে দিয়েছে ওয়াশিংটন। এদিকে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ভঙ্গুর পরিস্থিতির মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জ্বালানির পর এবার বাড়ছে বিদ্যুতের দাম। 32% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব। বুধবার থেকে গণশুনানি। অযৌক্তিক ব্যয় কমিয়ে ঘাটতি সমন্বয়ের পরামর্শ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে এনইসি সভা। এডিপি নিয়ে আলোচনা। তুলে ধরা হবে 5 বছর মেয়াদী কৌশলপত্রের রূপরেখা। এবং জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে 7 দিনের কর্মসূচি। বিএনপির মানুষের সঙ্গে প্রতারণা করেছে একটি দল, জনকল্যাণে কাজ করে যাচ্ছে সরকার, বললেন রিজভী। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। ইমদাদুল হক, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।